স্বপন আমার নাম স্বপন কুমার সরকার, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান। আজকে ক্লাসে পড়া হলো প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় ভেক্টর। এই ভেক্টর কি, ভেক্টর রাশি কাকে বলে, একক ভেক্টর কাকে বলে, অবস্থান ভেক্টর কাকে বলে, স্বাধীন ভেক্টর কাকে বলে, ভেক্টরের ব্যবহার, ভেক্টরের যোজন বিয়োজন, ভেক্টরের গুণন, ভেক্টরের ব্যবকলন, ভেক্টরের সমাকলন আমরা এই অধ্যায় থেকে শিখে নেব। তাহলে শুরু করা যায়। আজকে পদার্থ বিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হলো পদার্থ এবং শক্তি। পদার্থ বিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হলো পদার্থ ও শক্তি। পদার্থ এবং শক্তি সম্পর্কে জ্ঞান লাভ করতে গেলে কিছু রাশি সম্বন্ধে জানতে হবে, কিছু বিষয় সম্পর্কে জানতে হবে, যে বিষয়গুলোকে পরিমাপ করা যায় বা পরিমাপ যোগ্য, সেগুলোকে বলি আমরা রাশি। এই রাশিকে আমরা দুই শ্রেণীতে ভাগ করি। রাশি দুই শ্রেণীতে ভাগ করি। এক হলো স্কেলার রাশি বা অদিক রাশি। দুই হলো ভেক্টর বা দিক রাশি। ভেক্টর বা দিক রাশি। এখন স্কেলার রাশি কোনগুলোকে বলবো বা স্কেলার রাশি আমরা কাকে বলবো? যে রাশিগুলো প্রকাশের জন্য জানার জন্য শুধু মানের প্রয়োজন, দিকের কোনো প্রয়োজন হয় না, সেই সমস্ত রাশিকে আমরা বলি স্কেলার রাশি। যেমন দৈর্ঘ্য, সময়, ভর, তাপমাত্রা, এগুলো শুধু মান জানলেই হয়। এই রাশিগুলোকে আমরা স্কেলার রাশি বলি। অপরপক্ষে দুই নাম্বার হলো ভেক্টর বা দিক রাশি। যে সমস্ত রাশিগুলো বোঝানোর জন্য বা বোঝার জন্য আমাদের মানের সাথে সাথে দিকের প্রয়োজন, দিক উল্লেখের প্রয়োজন, সেগুলোকে আমরা বলি ভেক্টর রাশি। ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশির মান এবং দিক উভয়ই থাকবে। যে কোনো একটি ছাড়া ভেক্টর রাশি মিনিংলেস, অর্থহীন। এই ভেক্টর রাশি সম্পর্কে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। ভেক্টরের বিভিন্ন সংজ্ঞা আমরা পড়ব। ভেক্টরের একটি ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করি? সাধারণত একটি সরলরেখার মাথায় তীর চিহ্ন দিয়ে আমরা ভেক্টর রাশিকে প্রকাশ করি। এই সরলরেখার দৈর্ঘ্যটি হচ্ছে ভেক্টরটির মান এবং তীর চিহ্ন, এই সরলরেখার মাথায় যে তীর চিহ্ন আছে, এই তীর চিহ্ন তার দিক নির্দেশ করে। এইভাবে আমরা একটি ভেক্টর রাশিকে প্রকাশ করি। সাধারণত কোনো অক্ষর দিয়ে আমরা ভেক্টর রাশি যদি প্রকাশ করি, তাহলে সেই অক্ষরটা লিখে মাথায় তীর চিহ্ন ব্যবহার করলে সেই ভেক্টর রাশিকে প্রকাশ করা বোঝায়। এখন ভেক্টর রাশির বিভিন্ন সংজ্ঞা, যেমন একক ভেক্টর কাকে বলে? একক ভেক্টর কি?
যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলে। মান 0 নয় এরূপ একটি ভেক্টর রাশিকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়, ওই ভেক্টরটার দিকে একক ভেক্টর পাওয়া যায়। তাহলে একক ভেক্টরকে আমরা সাধারণত টুপি চিহ্ন বা হ্যাট চিহ্ন দিয়ে, কোনো একটা অক্ষরের উপর টুপি চিহ্ন বা হ্যাট চিহ্ন দিয়ে আমরা বুঝাই থাকি। যেমন একটি একক ভেক্টর, মাথায় ক্যাপ চিহ্ন বা টুপি চিহ্ন ব্যবহার করে আমরা একক ভেক্টর নির্দেশ করি। একক ভেক্টর মনে করি একটি ভেক্টরের মান a ভেক্টর ইকুয়াল টু 4a, অতএব একক ভেক্টর a ইকুয়াল টু a ভেক্টর ডিভাইডেড বাই 4। তাহলে একটি একক ভেক্টর পাওয়ার জন্য কি করতে হয়? একটি একক ভেক্টর পাওয়ার জন্য ওই ভেক্টরটাকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করলে ওই ভেক্টরের দিকে একক ভেক্টর পাওয়া যায়। তারপর নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, যে ভেক্টরের মান 0 তাকেই বলে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। যেমন একটি পদার্থকে দুই বিপরীত দিক থেকে যদি সমান বলে টানা যায়, তাহলে লব্ধি ফল হবে 0। তাহলে লব্ধি বল ভেক্টর হবে 0। তাহলে শূন্য ভেক্টরের কোনো দিক নেই আর মান 0। এইগুলো তোমাদের কি নাল ভেক্টর। তারপর অবস্থান ভেক্টর, প্রসঙ্গ কাঠামো যেমন x অক্ষ, y অক্ষ এবং z অক্ষ, তিনটি যে অক্ষ ত্রিমাত্রিক ব্যবস্থাপনায় এই দ্বিমাত্রিকও হয়, x অক্ষ y অক্ষ, আবার ত্রিমাত্রিক হলে x অক্ষ y অক্ষ এবং z অক্ষ। তাইলে অবস্থান ভেক্টর, এটাকে আমরা বলি প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে বলা হয় অবস্থান ভেক্টর। যেমন x অক্ষ, ও x হলো x অক্ষ, ও y হলো y অক্ষ, ও বিন্দু হলো মূলবিন্দু। তাহলে মূলবিন্দুর সাপেক্ষে একটা বিন্দু নিলাম P বিন্দু। এখন এই P বিন্দু মূলবিন্দুর সাথে যদি আমি যোগ করি, তাহলে যে ভেক্টরটি পাবো OP ভেক্টর ইজ ইকুয়াল টু R ভেক্টর। এটাকে আমরা বলবো অবস্থান ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টরের সংজ্ঞা হলো প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে বলা হয় অবস্থান ভেক্টর। চিত্রে ওপি অবস্থান ভেক্টর, এই অবস্থান ভেক্টরকে সাধারণত স্মল হাতের আর লিখে আমরা নির্দেশ করে থাকি। তারপর আয়ত একক ভেক্টর, x অক্ষ, y অক্ষ এবং z অক্ষ বরাবর
একটি করে একক ভেক্টর ক্রিয়া করে। যেমন এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে, জেড অক্ষ বরাবর কে। তাহলে এই আই, জে এবং কে কে আমরা বলি আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর। তাই তারপর স্বাধীন ভেক্টর। আমরা জানি ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু থাকে। একটা ভেক্টরের পাদবিন্দু কোথায় হবে তা যদি নির্দিষ্ট করে উল্লেখ করা না হয়, তাহলে সে ভেক্টরকে আমরা বলবো স্বাধীন ভেক্টর। বিপরীত ভেক্টর। দুটি ভেক্টর যদি, দুটি সমান ভেক্টর যদি, সমজাতীয় ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়াশীল হয়, তাহলে তাদের বলবো আমরা বিপরীত ভেক্টর। তাদেরকে বলবো আমরা বিপরীত ভেক্টর। তারপরে সদৃশ ভেক্টর। দুটি সমজাতীয় ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল হয়, তাকে বলবো সদৃশ ভেক্টর। বিসদৃশ ভেক্টর। দুটি সমজাতীয় ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়াশীল হয়, তাকে আমরা বলবো বিসদৃশ ভেক্টর। এই ভেক্টর সম্পর্কে আমরা মোটামুটি সংজ্ঞাগুলো জানলাম। ভেক্টর কি, তারপর একক ভেক্টর কি, একক ভেক্টর কিভাবে বার করা হয়, আয়ত একক ভেক্টর কি, স্বাধীন ভেক্টর কি, এগুলো সম্পর্কে আমরা জানলাম, বিস্তারিত জানলাম। এখন ভেক্টরের যোগ নিয়ে সামান্য আলোচনা করব। সেটা হলো আমরা এর আগে ছোট ক্লাস থেকেই আমরা যোগ বিয়োগ গুণ ভাগ শিখে এসেছি, কিন্তু ভেক্টরের যোগ বিয়োগ ওই সমস্ত গাণিতিক নিয়মে হয় না। যেহেতু তোমরা জানো ভেক্টরের মানের সাথে সাথে এর দিক থাকে, সেই জন্য গাণিতিক নিয়মে ভেক্টরের যোগ বিয়োগ হয় না, এটা জ্যামিতিক উপায়ে হয়ে থাকে। ভেক্টর যোগের সূত্র যেমন ত্রিভুজ সূত্র এবং আর একটা হলো সামন্তরিকের সূত্র। ত্রিভুজ সূত্র সাহায্যে বা ত্রিভুজ সূত্র ব্যবহার করে আমরা দুটি ভেক্টর রাশি যোগ করতে পারি। একটা ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুইটি ভেক্টরকে নির্দেশ করা হয় এবং ভেক্টর দুটির ক্রম যদি একই হয়, তাহলে ওই ভেক্টর দুটোর লব্ধি ভেক্টর হবে ত্রিভুজটার তৃতীয় বাহু, কিন্তু বিপরীত ক্রম। বিপরীত ক্রম চিত্রে এ বিসি একটি ত্রিভুজ, চিত্রে এ বিসি একটা ত্রিভুজ। এই ত্রিভুজটির দুইটি সন্নিহিত বাহু বিসি দ্বারা পি ভেক্টর, সি এর দ্বারা কিউ ভেক্টর নির্দেশিত। তাহলে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর। এটাই হলো ত্রিভুজের সূত্র। ভেক্টর যোগের ত্রিভুজের সূত্র। একটা ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুইটি ভেক্টরকে নির্দেশ করা হয় এবং ভেক্টর দুটির ক্রম যদি একই হয়, তাহলে ওই ভেক্টর দুটোর যোগ হবে বা লব্ধি ভেক্টর হবে ওই ত্রিভুজটার তৃতীয় বাহু, কিন্তু বিপরীত ক্রম। এইভাবে ত্রিভুজের সূত্রের সাহায্যে আমরা ভেক্টরের যোগ করে থাকি। তারপর আর একটা সূত্রের কথা বলেছি,
সেটা হলো ভেক্টর যোগের আর একটা সূত্র হলো সামন্তরিকের। একটি সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টরকে নির্দেশ করা হয়, তাহলে ওই ভেক্টর দুটোর লব্ধি ভেক্টর হবে সামন্তরিকটির কর্ণ। সামন্তরিকটির কর্ণ হবে ওই ভেক্টর দুটোর লব্ধি ভেক্টর। তাহলে একটি ত্রিভুজের একটি সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টরকে নির্দেশ করা হয়, চিত্রে OABC একটি সামন্তরিক, ওয়ে বাহু দ্বারা P ভেক্টর এবং OC বাহু দ্বারা Q ভেক্টর নির্দেশ করছে। ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ থিটা। তাহলে এই ভেক্টর দুটোর লব্ধি ভেক্টর হলো r। এই r এর মান হলো r = এই লব্ধি ভেক্টরের মান r cos theta। থিটা হলো ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ। দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো থিটা, ওই মধ্যবর্তী কোণের কোসাইন হলো cos থিটা। তাই দুটি ভেক্টর, একটি হলো P একটা হলো Q, ওদের মধ্যবর্তী কোণ থিটা, লব্ধি ভেক্টর r p² + q² + 2pq cos থিটা থাকে নাকি? আজকে আমরা যেটুকু আলোচনা করলাম সেটা হলো ভেক্টর কি। ভেক্টরকে আমরা সংজ্ঞায়িত করলাম, তারপর ভেক্টর অধ্যায়ে আমরা রাশি সম্পর্কে জানলাম। রাশি দু প্রকার, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। স্কেলার রাশি কি, কোনগুলো রাশিকে আমরা স্কেলার রাশি বলবো এবং কোনগুলো রাশিকে আমরা ভেক্টর রাশি বলবো। তাহলে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি সম্পর্কে আমরা শনাক্ত করতে পারবো কোন রাশিগুলো স্কেলার, কোন রাশিগুলো ভেক্টর। তারপর ভেক্টর রাশির বিভিন্ন ভেক্টরের সংজ্ঞা আমরা শিখলাম, আলোচনা করলাম। একক ভেক্টর, অবস্থান ভেক্টর, স্বাধীন ভেক্টর, সদৃশ ভেক্টর, নাল ভেক্টর, আয়ত একক ভেক্টর। তারপর ভেক্টরের যোগ আলোচনা করলাম। ভেক্টরের যোগ আমরা জানি, আমরা আগেই বলেছি, আমরা ছোট ক্লাস থেকেই যোগ বিয়োগ করে আসি। কিন্তু ভেক্টর রাশির যোগ বিয়োগ ওই সমস্ত গাণিতিক নিয়মে হয় না, এটা জ্যামিতিক নিয়মে হয়। এটা আমরা আলোচনা করলাম। সেই ভেক্টর যোগের দুইটা সূত্র আমরা আলোচনা করলাম, শিখলাম। একটা হলো ত্রিভুজের সূত্রের সাহায্যে, আর একটা হলো সামন্তরিকের সূত্রের সাহায্যে। এই দুটো সূত্র ব্যবহার করে আমরা দুটো ভেক্টর রাশি যোগ বিয়োগ কিভাবে করতে হয় সেটা আলোচনা করলাম। সেই এর পরবর্তীতে আমরা দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে বের করে, দুটা ভেক্টর রাশিকে কিভাবে গুণন করে আমরা গুণ শিখব। দুটা ভেক্টর রাশির মধ্যে আমরা গুণ শিখব সামনের ক্লাসে। আজকে এই পর্যন্তই। তোমরা এইটুকু দেখবে, শিখবে, বই আছে, বই পড়বে।